সুপ্রিয় দর্শক শ্রোতা, এসবি টিভির তারকা আলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আরিফা ইসলাম মায়া, এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন গুণী মানুষ, শিল্পী সংস্কৃতি জগতে নানামুখী কর্মকাণ্ডের খ্যাতিমান একজন গুণী মানুষ, দেবব্রত চক্রবর্তী দেবু দাদা আমাদের সাথে আছেন। চলুন আমরা চলে যাই দেবু দাদার কাছে। দাদা, আপনাকে এসবি টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি। তো সাথে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং এসবি টিভিকেও অনেক ধন্যবাদ আসলে আমাকে এখানে আনার জন্য। আমি অত্যন্ত খুশি আর কি। আমরাও অনেক খুশি, কারণ আপনার মতো একজন গুণী মানুষকে আজকে আমরা পেয়েছি এই স্টুডিওতে। আপনি আপনার মূল্যবান সময় আমাদের সাথে দিচ্ছেন, এজন্য স্পেশালি ধন্যবাদ। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব, আপনি তো একজন সঙ্গীত শিল্পী। তো এই যে সঙ্গীত শিল্পীটা কিন্তু শিক্ষার বিষয়টা কিন্তু আগে ধরা আমার মনে হয়। সঙ্গীতে এলেন কিভাবে? তো আসলে সঙ্গীতে আসার পিছনে আমার পারিবারিকভাবে আর কি। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার বাবা কম বেশি আর কি তবলা বাজাইতেন উনি। তো ওই ছোটোবেলায় ওনাকে দেখেই কম বেশি আস্তে আস্তে তবলার প্রতি আর কি আগ্রহ আমার জন্মে। এবং আমি তো বাস করি তখন, ওই মুহূর্তে আসলে বাস করতাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। ওই সময় আসলে সঙ্গীত শেখাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। তো মূলত বাবার দেখে আমার আসলে এই উদ্বুদ্ধ হওয়া, এই সঙ্গীতের প্রতি বাবার দেখেই আমাকে উদ্বুদ্ধ হওয়া। তারপরে আর কি আমি বিভিন্নভাবে সঙ্গীত শেখার চিন্তা ভাবনা করি। বাহ, সুন্দর। আসলে আমাদের এখন বর্তমান, আমি আগের কথাও বলছি, সেটা হচ্ছে যে আমাদের এখন আমরা অনেক উন্নত, তো এখন ডিজিটাল বাংলাদেশ যেটা বলে, এখন কিন্তু গান শেখা বা পারিবারিকভাবে গান শেখা অতটা কষ্টের না। কিন্তু আগের বিষয়টা ছিল কিন্তু অনেক ক্ষেত্রেই, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা অনেক কষ্টকর ছিল, অনেক কষ্টকর ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আমার মনে হয় পারিবারিকভাবে উৎসাহিত করেছে গান শেখার জন্য, বাবা মায়ের থেকে নেওয়া। এক কথায় বলা যায় রক্তে সঙ্গীত, তাই তো? হ্যাঁ, খুব বেশি আর কি ছিল। আচ্ছা, খুব সুন্দর। তো প্রথম গুরু কে ছিলেন? আমি যখন প্রথম শিখতে যাই আর কি, আসলে আমার শুরুটা তবলা দিয়ে, কিন্তু পরবর্তী থেকে আমি আর কি গান শেখার প্রতি আমার আগ্রহ জন্মায়। আমার প্রথম গুরু ছিল তপন ভট্টাচার্য। উনি ঝিনেদা শিল্পকলাতে ওই সময় গান শেখাতেন, তপন ভট্টাচার্য। তা আমি ওই সময় তিনার কাছে আর কি গান শিখতাম। এবং আমার গ্রাম থেকে আমি যখন গান শিখতে যেতাম, তখন মূলত আসলে এই রাস্তাঘাটের অবস্থাও অনেকটাই খারাপ ছিল। তারপরেও আমি বাইসাইকেলে ওই ঝিনেদা শিল্পকলাতে গান শিখতে যেতাম। এবং তপন স্যারের কাছে আমি দীর্ঘদিন গান শেখার পর তপন স্যারের একটা নির্দিষ্টতা ছিল যে উনি এই পর্যন্ত সেই বাচ্চাদের আর কি শিখাবেন। তারপরে তার পর্যাপ্ত তার জিনিসটা শেষ করার পরে উনি তখন আরেকজনের কাছে উনি হ্যান্ড ওভার করে দিতেন। তো হঠাৎ একদিন আমি ওই শিল্পকলার পাশে এখন ভাবছি যে কি করা যায়, কি করব। এমন সময় আমি আসলে বলবো, ওই যে আমাদের ঝিনেদার গাফফার ভাই, উনিও একজন গুণী মানুষ, উনার সাথে যে কোনো অবস্থায় আমার দেখা হয়ে যায়। তখন সে বলছে যে কি ব্যাপার, এখানটা কেন, ইত্যাদি ইত্যাদি। তখন আমি তাকে বললাম যে ভাই এই ব্যাপার। তখন উনি আমাকে ঠিকানা দিল যে বুলবুল স্যার, শ্রদ্ধেয় আমার স্যার আর কি, উনার কাছে তুমি যেতে পারো এবং সেখানে তোমার অনেকটা সুবিধা হবে। এবং তারপরে আমি ওইখানটায় আর কি গান শেখার চিন্তা ভাবনা করি এবং স্যারের বাসায় যাই। এবং কি বলবো, ওই সময় তো অনেক কঠিন ব্যাপার। আমার মনে আছে আমি আরাবপুর থেকে বুলবুল স্যারের বাসা অন্তত 2 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার দূরত্ব। তো ওই 2 কিলোমিটার আমি সকালবেলা নেমে হেঁটে হেঁটে স্যারের বাসায় যেতাম। এবং আমি বুলবুল স্যারের ওখানে দীর্ঘ 5-6 বছর আর কি স্যারের কাছ থেকে গান শিখেছি, তালিম নিয়েছি। পরবর্তী জীবনে স্যারের কাছে পরে আমি ঝিনেদার বিখ্যাত স্যার
অজয় কুমার দাস, আসলে তাকে সারা বাংলাদেশ চেনে। অবশ্যই উনি তো আমি ওইভাবে আমাদের এক কথায় বলা যায় যে উনি কিন্তু ঝিনাইদহ জেলা, যশোর আমাদের গর্ব। হ্যাঁ, একেবারে টোটাল বাংলাদেশ বলা যাবে যে বাংলাদেশে নজরুল সঙ্গীতের একজন সে। হ্যাঁ অবশ্যই। আর তার তো অনেক ছাত্রছাত্রী আছে, অনেক ছাত্রছাত্রী আছে এখন বর্তমান কিন্তু দেশের বাইরে অনেক খ্যাতি। যদিও আমি স্যারের কাছে ওইভাবে শিখতে পারিনি, কিন্তু আমি অন্তত স্যারের পাশে, অন্তত দীর্ঘদিন স্যারের ছাত্রছাত্রীর সাথে আমার একটা সৌভাগ্য হয়েছিল, উনি আমাকে নিয়ে যেতেন তার কিছু স্টুডেন্টের সাথে তবলা বাজানোর জন্য। আমি স্যারের সাথে গিয়ে সেখানে ছাত্রীদের সাথে ওখানে তবলা বাজানোর একটা সুযোগ পেয়েছি, এবং তার থেকে আমি অনেক কিছু উপকৃত হয়েছি সঙ্গীতে, এবং তার কিছু কায়দা কলামগুলো আমার ভিতরে অনুধাবন করার সুযোগ আমি পেয়েছি। এটা আমার একটা বড় গুরুর যে গুণগুলা আসলে সব শিষ্যরাই কিন্তু নিতে পারে না। না, এটা তো বটেই। গুরুর সান্নিধ্য যেটা বলে, গুরুর সান্নিধ্য কিন্তু সব শিষ্যরা পায় না, অনেক ভাগ্য করেই পাওয়া যায়। আমার মনে হয় গুরুর সান্নিধ্য খুব কম শিষ্যরাই পায়। সেই ক্ষেত্রে আপনি তো অনেক ভাগ্যবান একজন মানুষ। চেষ্টা করেছি আর কি, তারপরে সেইভাবে যদিও পৌঁছাতে পারিনি। আসলে এটা অনেক কঠিন জিনিস সঙ্গীত, আসলে মানুষ যেভাবে নিক না কেন, এটা অনেক অনেক কঠিন জিনিস। সঙ্গীত বলে যে মানুষ একটা সাধনার জিনিস, আসলে এর কোনো তো সিলেবাস নেই, এর কোনো সিলেবাস নেই। প্রত্যেকটা কাজেরই সিলেবাস আছে। 2 বছর পড়লি ইন্টারমিডিয়েট পাস হবে, অনার্স পড়লি 3 বছর, এরকম কিছু সময় বেঁধে দেওয়া আছে। আসলে সঙ্গীতের তো কোনো সময় বেঁধে দেওয়া নেই, না, এর কোনো শেষ নেই। এতদিনে এই পর্যন্ত কতজন গুরুর কাছে তালিম নিয়েছেন? মোটামুটি এই আর কি, যেটা বললাম, প্রথম শুরুটা আমার তপন স্যারের কাছে, শ্রদ্ধেয় স্যার উনি নেই। তারপরে শ্রদ্ধেয় বুলবুল স্যারের কাছে আমি দীর্ঘদিন সর্বোচ্চ স্যারের কাছে সময় দিয়েছি, এবং অজয় স্যারের সাথে আমি বললাম যে আমি তারে অন্তত এইভাবে তার সান্নিধ্যে যেতে পেরেছিলাম, মানে সরাসরি ওইভাবে না শিখতে পারলেও স্যারের সান্নিধ্যে যাওয়ার একটা সৌভাগ্য হয়েছিল। আমি মনে করি সেখান থেকেও আসলে সঙ্গীত এমন একটা জিনিস যে আমি মনে করি যে টিভিতে একজন গান করছে, তো তার গান থেকে যদি আমি কিছু উপলব্ধি করতে পারি বা তার কাছ থেকে যদি কিছু সুরও নিতে পারি, আমি মনে করি তিনিও আমার একজন গুরু। অবশ্যই অবশ্যই। এইটা আমার মনে হয় কোনো শিল্পী যদি এরকম ভেবে থাকে, আমার মনে হয় তার লাইফটা বা সে একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে অবশ্যই। এটা কিন্তু আমাদের মধ্যে এখন বর্তমান আমরা যারা আছি, আমরা যারা, আপনারা তো আমাদের অনেক সিনিয়র, আমরা যারা জুনিয়র আছি, আমরা এখন বর্তমান কিন্তু আমাদের এমনও শিল্পী আছে যে ইউটিউব গুরু আছে না, ইউটিউবে গান শুনে শুনে সে গান করেন আছেন। তো এই যে শুনে শুনে গান করছেন, এটা কিন্তু আমার কাছে দারুণ লাগে। এর থেকে যদি শুনে গান করছেন তার উপরে যদি আবার গুরু সান্নিধ্য পান, তাহলে আমার মনে হয় মোটামুটি খুব ভালো হয়। আসলে সঙ্গীতটা তো বলা যায় এটা একটা গুরুমুখী বিদ্যা, এটার গুরুমুখী বিদ্যা, গুরুকে লাগবেই লাগবেই লাগবেই, সে যেভাবেই যাক না কেন, অবশ্যই, এছাড়া হবে না, হবে না। খুব সুন্দর, আপনি আমাদের কত সুন্দরভাবে একটা বিষয় বোঝাচ্ছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এসবি টিভির নিয়মিত অনুষ্ঠান তারকা আলাপ। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এসবি টিভি চ্যানেলটা ফলো করে রাখবেন, শেয়ার করে আপনার আত্মীয় স্বজন, আপনার পাশের মানুষের দেখার সুযোগ করে দিবেন। আর আজকে আমাদের তারকাকে আপনিও আপনার মনের মতো বা আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ, সাথেই থাকবেন। দাদা, সঙ্গীতের কোন দিকটা আপনার বেশি ভালো লাগে? যেমন নজরুল গীতি, আধুনিক, রবীন্দ্র, ফোক, ব্যান্ড? আমি মূলত ছোটবেলা থেকেই আসলে কি বলবো, আমি মূলত এই নজরুল সঙ্গীতের প্রতি আমার খুব দুর্বলতা, এবং ছোট থেকেই আমি এটার প্রতি খুবই দুর্বল, এবং মানে চেষ্টা করি, আসলে সেইভাবে করে উঠতে পারিনি, কিন্তু তারপরেও আমি নজরুল সঙ্গীতটাকেই বেশি পছন্দ করি। আর এর সাথে কিছু আধুনিক গান আছে, এবং কিছু গজল আর কি করতে পারি না, তারপরেও আমি মানে শুনি, গজল শোনাটা আমার খুব একটা বড়
আর কি। তাহলে কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান কি করা যাবে? একটা গান না হোক, কিছু অংশ করা যাবে? তো একটু চেষ্টা করি আর কি। আচ্ছা, শুনে ফেলি তাহলে। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজ দোল, আজও তার ফুলকলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজ দোল, আজো হায় রিক্ত শাখায় উত্তরিবায় ঝরেছে নিশিদিন। আজো হায় রিক্ত শাখায় উত্তরিবায় ঝরেছে নিশিদিন। আসেনি দক্ষিণ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজ দোল। কবে সে ফুলকুমারী ঘুমটা সিরি আসবে বাহিরে, শিশিরে স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজ দোল। বাহ, চমৎকার। আসলে দর্শকের, আমি আশা করি দর্শকের মন কেড়েছে গানটি। অসম্ভব সুন্দর মিষ্টি একটি গান নজরুলের। সেই ক্ষেত্রে দাদা আরও যেভাবে গাইলেন, বাবা খুব চমৎকার। তো দাদা, আমরা একটু কমেন্টের দিকে চোখ দিতে চাই, কারণ অনেক দর্শক আছেন আমাদের কমেন্ট করেছে, আমরা দেখে আসি একটু। আমাদের সাথে যুক্ত আছেন রেজাউল করিম, আরও যুক্ত আছেন ফারুক স্যার, লিখেছেন দারুণ লাগছে দাদা। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে থাকবেন। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন সোহেল সামি, ঢাকা থেকে দেখছেন। রেজাউল করিম লিখেছেন দেখছি ওস্তাদজি, খুব ভালো লাগছে, শুভকামনা আপনার জন্য সব সময়। ধন্যবাদ, আপনি সাথেই থাকবেন আমাদের। এমডি রাজিবুল ইসলাম লিখেছেন আজ এসবিটিভির পর্দার অনেক সুন্দর লাগছেন দেবু স্যারকে। ধন্যবাদ, সাথেই থাকবেন। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন সজল আহমেদ চঞ্চল, রিফাত ফেরদৌস দীপ লিখেছেন মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে। শাহিন ইসলাম লিখেছেন অভিনন্দন, আপনাকে ধন্যবাদ, সাথেই থাকবেন আশা করি। মশিউর রহমান লিখেছেন অসাধারণ, খুব ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ। বেল্লাল হোসেন লিখেছেন অসাধারণ বস, ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম আরও লিখেছেন সাউন্ড হচ্ছে না, শুনতে পাচ্ছি না, নেটের কারণে অনেক সময় আমাদের সাউন্ড একটু এমন তেমন হতে পারে, জন্য আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন আজিজুর রহমান মালা, এমডি রিপন হোসেন, আব্দুর রহমান, আরও অনেকেই আছেন। আমরা আসলে একবারে যদি আপনাদের কমেন্ট সব পড়ে ফেলি তাহলে আমাদের আজকে তারকা যে আছেন ওনার গল্প অনেক মিস হয়ে যাবেন। আমি আশা করব এই মিসটা আমরা কেউই করতে চাই না। তো আমরা আমাদের তারকার কাছে চলে যাচ্ছি। দাদা সেই শুরু থেকে এখন পর্যন্ত এক কথায় বলতে গেলে তো একেবারে গানটা শুরু হয়েছে তখন আনুমানিক বয়স কত ছিল, মনে আছে কি? আমি আবারও বলি আর কি, মূলত আমি মানে গানের হাতে খড়ি মূলত আমি ইন্টারমিডিয়েট পাস করার পর। আচ্ছা, তার আগে থেকেই তবলা? তার আগে থেকে আমার মূলত শুরুটা ছিল তবলা। আচ্ছা, আমরা তবলার বিষয়ে অবশ্যই সব শুনবো আজকে। আপনার জীবনের সব কিছু আমরা চাইবো শুনতে।
আমরা যেহেতু গানে আছি, গানটার বিষয় আগে শেষ করি, তারপরে তবলার বিষয় শুনবো। সেই শুরু থেকে এই পর্যন্ত একই ব্যাপার হলো, একজন তবলচিও কিন্তু একজন একটা মঞ্চে বাজান শিল্পীও গান। তো সেই শুরু থেকে এখন পর্যন্ত মঞ্চে এমন কোনো ঘটনা আছে যেটা স্মরণীয় বা ভালো লাগার বা খারাপ লাগার, এমন কোনো ঘটনা আছে কি? মানে মূলত গান করার ক্ষেত্রে আমার আসলে কোনো সময় খারাপ লাগার কিছু আমার জীবনে ঘটেনি। আর কিছু ঘটনা বলতে আর কি, এই বিভিন্ন আগে আসলে মূলত আমি যখন ঝিনেদাতে বিভিন্ন সময় মূলত প্রোগ্রাম করতাম, একটু কমার্শিয়াল গানই করতাম। প্রথম বয়সও কম ছিল, তখন স্টেজে গান করতাম, কমার্শিয়াল গান। তো বিভিন্ন স্টেজে গান করতে গেছি। তো একবার মনে আছে যে আমি বিষয়খালী একটা স্কুলের ওপর একটা বড় প্রোগ্রাম ছিল, এটা একটা সরকারি প্রোগ্রাম সম্ভবত, ওই প্রোগ্রামে আমি গান করতে যাই। তা সম্ভবত ওই সময় আমাদের ঝিনাইদহ জেলার ডিসি স্যার ছিলেন সম্ভবত আমিনুল ইসলাম স্যার। তো ওইখানটা উনি সরাসরি সামনে উনি বসেছিলেন, এবং এটা আমার একটা বড় প্রাপ্যতা। উনি আমাকে ওইখানটায় বসে আমার গান শোনার পরে, এবং উনি ওখান থেকে উঠে আসলো এবং আসলে আমাকে বলে যে তুমি এটা গাও, তুমি এটা গাও। এভাবে আমাকে বেশ 5-7টা গান আমাকে উনি বলার জন্য বলেন, এবং আমি চেষ্টা করেছিলাম আর কি গানগুলো গাওয়ার জন্য। এবং আজ থেকে ওটা বোধহয় 30 বছর আগের হবে। তো তো উনি ওই গান শোনার পর উনি আমাকে বেশ একটা পুরস্কৃত করেছিলেন আর কি, বেশ আর কি। তো সেটা আমার কাছে অনেক বড় একটা কিছু লাগছিল যে স্যার আসলে আমার স্যার অবশ্যই কোনো কিছু আমরা আমাকে স্টেজে উঠিয়ে এসে আমার হাতে ধরে আর কি সেই পুরস্কারটা আমাকে দেয়, এটা আমার কাছে খুব বড় লাগছিল। সবার জন্যই আমার মনে হয়, আমরা যারা শিল্পীরা আছি বা শিল্পী বলবো না, নানামুখী যে কোনো কর্মকাণ্ডে যদি সেই কর্মের মাধ্যমে কোনো পুরস্কার পাওয়া হয়, সেটা আসলে অনেক বড় কিছুই মনে হয়, আমার মনে হয় তাই। আর একটা ছিল আর কি, ওই কুষ্টিয়া কুমারখালের ওই পাশে একবার একটা গান করার সুযোগ হয় আর কি। ওই গান করতে গেলে পরে ওখানে কুমারখালের একজন এমপি ছিল, উনি মহিলা এমপি ছিল সম্ভবত। তা উনি ওইভাবে আর কি সামনে বসে, আমি যতক্ষণ গান করলাম উনি বসে একেবারে পুরো গানটা শুনলো, 5-7টা গান, এবং প্রচণ্ড পরিমাণ আমাকে অ্যাপ্রিসিয়েট করছিল। এটা অনেক একটা ভালো লাগার একটা দিক ছিল। এছাড়া বিভিন্নভাবে আর কি অনুপ্রাণিত হয়েছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে, এটা আর কি বড় পাওয়া। আমরা জানি যে আপনি একজন এছাড়াও একজন সঙ্গীত শিক্ষক, এবং আপনার অসংখ্য ছাত্রছাত্রী আছেন যারা আপনার কাছে গান শিখে, এখন পর্যন্ত শিখে আসছে, এবং তারা লাইফে অনেক ভালো কিছু করছে। এমন অনেক ছাত্রছাত্রী আপনার আছে। তো আপনি যে ছাত্রছাত্রীর গান শেখান, এই শেখানোর বিষয়টা কিভাবে মাথায় আসলো যে আমি গান শেখাবো? আপনি তো প্রথম অবস্থায় কিন্তু এরকম ছিলেন না, মনে হতো না যে আমি গান শেখাবো। গান যখন শিখতেন তখন থেকে কি ইচ্ছা ছিল যে আমি গান শিখে আমি গান শেখাবো, এমন কিছু? আসলে এইভাবে কখনো ভাবিনি আমি গান শেখাবো। আসলে আমি গান মানে এইভাবে নিজেকে বলতে পারবো না, আসলে গান শেখানোর মতন এবিলিটি বা যোগ্যতা আমার কতটুকু আছে আমি সেটা বলতে পারবো না। তো আসলে আমি গানটা এইভাবে নিই যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানে বাচ্চাদের এদের প্রতি অনুপ্রাণিত করার জন্য আমি চেষ্টা করি। যে অনেক মকরশাল গ্রাম আছে বা বিভিন্ন জায়গায় আছে, অনেক ছেলেপেলে সুন্দর গান করে, কিন্তু তাদের সুযোগ নেই। তো আমি চেষ্টা করি, আমি কিন্তু ওইভাবে কারোর ওই গান শেখানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ যে অর্থ বা ইত্যাদি এটা দিতেই হবে বা এমন কিছু, আমি কিন্তু চেষ্টা করি যে এদেরকে উঠিয়ে আনার জন্য, যে এরা এই পরিবেশে আসুক। আসলে ওরা যদি না আসে তাহলে তো এই সঙ্গীতের মজাটাও পাওয়া যাবে না, আর একটা সময় তো আসলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তা আসলে এই দিকে যদি আমি বাচ্চাদের বা যে কোনো মানুষের যদি এদিক অনুপ্রাণিত না করতে পারি তাহলে সঙ্গীতটা কিন্তু আর থাকবে না। তো এইটা চেষ্টা করি আমি আর কি, মূলত আমার চেষ্টাটা এইভাবে যে ওরা এর ভিতরে আসুক এবং এটা আরো কিছু সমাদৃত হোক সঙ্গীতটা, এটা আসলে আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে এত সুন্দর একটি আপনার যে ইচ্ছা শুনলাম, এমন ইচ্ছা কিন্তু একমাত্র গানের মানুষের মনেই থাকে, গানের মানুষের মধ্যেই পাওয়া যায়।
ধন্যবাদ আপনাকে, আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান, আমরা সবসময় দোয়া করি। আচ্ছা, আপনি আপনার ছাত্রছাত্রীদের কোন ধরনের গান শেখাতে বেশি পছন্দ করেন? আসলে মূলত তো সঙ্গীতের মূল যে বিষয়টা, সঙ্গীতের মূল বিষয়টা আসলে শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া একজন শিল্পী কখনোই সে পরিণত শিল্পী হিসাবে পরিণত হবে না। এটা সবচেয়ে বড় জিনিস। তাকে শাস্ত্রীয় সঙ্গীতের ভিতরেই আসতে হবে। সে তারপরে সে তখন তার একটা পর্যায়ে আসার পরে সে তখন তার মত সে যেদিকে পোষণ করতে পারে, যে সে রবীন্দ্রসঙ্গীতে গেল কিংবা নজরুল গীতি গেল কিংবা ফোক গান গেল, কিন্তু তার একটা নির্দিষ্ট বেজ বা নির্দিষ্ট একটা জিনিস সেটা কিন্তু তার আয়ত্ত না করলে তার গলায় ওই গানটা কিন্তু আর ভালো লাগবে না, সে যেদিকেই যাক না কেন। অবশ্যই। তো মূলত আমি আসলে ওই চেষ্টা করি আর কি, প্রাথমিকভাবে শাস্ত্রীয় সঙ্গীত আসলে যতটুকু জানি সেইটুকুই মানে শেখানোর চেষ্টা করি, এবং পরবর্তী ধাপটা আসলে আমি নজরুল সঙ্গীত দিয়েই শুরু করি। আচ্ছা, আমি একটা বিষয়ে যতটুকু জানি, নজরুল সঙ্গীত যেটা বলে, নজরুল সঙ্গীতটা যদি আয়ত্ত করা যায়, অনেক গুরুর মুখের থেকে আমি শুনেছি সেই শিল্পী নাকি সব ধরনের গানই মোটামুটি করতে পারে। নজরুল সঙ্গীতের ভিতরে এমন কোনো মানে জিনিস নেই আমার কাছে মনে হয় না যে সেই সঙ্গীতে নেই। এবং গলার যে খেলাগুলো, তো সে নজরুল সঙ্গীতের ভিতরে সব থেকে আমার কাছে মনে হয় যেন বেশি পাওয়া যায়। যার কারণে নজরুল সঙ্গীত অন্তত একটা বাচ্চা বা একটা ছেলে যদি সেট করতে পারে, তার পরবর্তী ধাপ যে কোনো গানেই আমার মনে হয় সেটা অনেক সুন্দর বা সাফল্য সে পাবে। অবশ্যই, আমিও এটাই শুনেছি। আমাদের গুরুরা যারা আছেন, আমি গুরুদের মুখে থেকে অসংখ্যবার শুনেছি এই কথাটা। আপনার কথার সাথে মিলে গেল আর কি। যাই হোক, এই যে আপনি গান শেখাচ্ছেন এবং নিজেও গান করছেন, যেটা এখন বর্তমান কিন্তু আপনাকে আমাদের শৈলকুপাতে বা শৈলকুপার আশেপাশে বাংলাদেশের অনেক জায়গা থেকে আপনাকে অনেক মানুষ চেনে, এবং আপনি একজন ভালো গুণী শিল্পী, একজন গুণী শিক্ষক, এটা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না হয়তো। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে এই যে গান শেখানো আর গান করাটা, শিল্পী এবং শিক্ষক, এই দুইটার মধ্যে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে? আসলে বিষয়টা কি, শিল্পী বিভিন্নভাবে হয়ে যেতে পারে, কিন্তু আসলে গান শেখানোর ক্ষেত্রে একজন শিক্ষকের এইখানটাই কম বেশি তার কিন্তু কম বেশি জানার কিন্তু একটা বড় ব্যাপার থাকে। এটা একটা বড় জিনিস। মানে আমি যখন একজনকে শিখাবো তখন কিন্তু অন্তত তার কিছু দখল না থাকলে তো আমি ওইখানটায় তার শেখাতে পারবো না। অবশ্যই অবশ্যই, তাই না? অবশ্যই। তো অবশ্যই মানে আমি শিক্ষক হিসেবে কম বেশি আর কি তার কিন্তু দখল থাকতেই হবে, তা নাহলে কিন্তু সেই বাচ্চার ইমপ্রুভটা আশা করা যাবে না। অবশ্যই। আর এই জ্ঞানগুলো তো একমাত্র গুরুদেরই থাকে। হ্যাঁ, কম বেশি আর কি, যারা এটা নিয়ে বেশি নাড়াচাড়া করবে, যারা এটা নিয়ে বেশি অধ্যয়ন করবে, যারা এটা নিয়ে বেশি চর্চা করবে, অবশ্যই তারা তো বেশি জানবেই। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা আরেকবার একটু কমেন্টগুলো দেখে আসি। দর্শক, ধন্যবাদ আপনাদের, আপনারা আমাদের সাথে আছেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। আপনাদের অনেক কমেন্ট জমা হয়েছে, আমি কিছু কমেন্ট পড়ে আসি। আমাদের কমেন্ট করেছেন এমডি রাজিবুল ইসলাম, অনেক সুন্দর একটি গান, স্যারের কণ্ঠে অনেক ভালো লাগছে। ধন্যবাদ রাজিবুল ইসলাম, আমাদের সাথেই থাকবেন আশা করি। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন মেহেদি হাসান মিঠু, মানিক ভিডিও, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাদি। মানিক ভিডিও লিখেছেন অনেক অনেক সুন্দর হয়েছে গান। ধন্যবাদ মানিক, আপনি আমাদের সাথেই থাকবেন। রেজাউল করিম লিখেছেন পিন্টু ভট্টাচার্যের একটি গান শুনতে চাই প্লিজ স্যার। অবশ্যই আমাদের যদি সময় থাকে অবশ্যই আপনাকে গান শোনানো হবে, আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন কাতার থেকে শাহিন আলম। দাদার সাথে কথা বলতে চাই। অবশ্যই কথা বলতে পারবেন, হয়তো আমাদের প্রোগ্রাম শেষে ফোনে কথা আলাপ হতে পারে। এখন আপনি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টের মাধ্যমেই জানাবেন।
ধন্যবাদ, সাথে থাকবেন। প্রসেনজিৎ বসু লিখেছেন একজন গুণী মানুষ, খুব কাছের প্রিয় মানুষ দেবু দাদা। ধন্যবাদ প্রসেনজিৎ, আপনি আশা করি সাথেই থাকবেন। রেজাউল করিম আরও লিখেছেন আমি যদি আরব হতাম, এই গজলটি শুনতে চাই। অবশ্যই শোনাবে, সাথেই থাকবেন। শাহিন আলম আরও লিখেছেন মায়া কেমন আছো, দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। অবশ্যই কথা বলবেন, আর আমি তো অলওয়েজ ভালো থাকি, কারণ আমাদের স্টুডিওতে যে গুণী গুণী মানুষ আসেন তাদের দেখলে আমার মনে হয় অটোমেটিক ভালো হয়ে যায়, শরীর ভালো না থাকলেও মন ভালো হয়ে যায়। ধন্যবাদ, সাথেই থাকবেন শাহিন। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজ মিঠু। অনেক অনেক দর্শক আমাদের সাথে আছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের দাদার কাছে। দাদা, আমাদের তো অনেক গানের অনুরোধ আছে, কিছু গান কি করা যাবে? একটা গানের কিছু অংশ করা যাবে কি? আমি একটু চেষ্টা করছি, আসলে স্যার বলেছে তো, আমি আসলে ওইভাবে তো মানে যে কোনো গান, এটা তো দর্শক অবশ্যই বুঝবে, কারণ তো আমি আমার আরেকজন পছন্দের শিল্পী আছে আর কি, আমার রবীন্দ্র মুখোপাধ্যায়ের, আমি একটা দুই লাইন গাওয়ার একটু চেষ্টা করছি। অবশ্যই, ঠিক আছে। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় বনে নয়। বাহ, খুব সুন্দর। আমাদের দর্শক আমার মনে হয় অনেক খুশি হয়েছে গানটি শুনে। আসলে এই গানগুলা সবার গলায় কিন্তু চায় না, আমার মনে হয় কিছু কিছু স্পেশালি গলা আছে, যেই গলায় এই ধরনের গান অমাইক লাগে, সুমধুর লাগে। আর আপনি তো আমাদের যারা আছেন সবার চেনা, শৈলকুপাতে সবার চেনা জানা একজন গুণী মানুষ হিসাবে আপনাকে আমরা সবাই জানি, এবং অসংখ্য ভালো গান, নজরুল, বিশেষ করে নজরুল গীতি অসংখ্য ভালো করেন। সেটা আপনার অনেক দর্শক আছে যারা আপনার এই নজরুল গীতির প্রেমে পড়ে আসছে এখন পর্যন্ত, নতুন নতুন আমরা যারা আছি আমরাও পড়ি। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর গান পরিবেশনা করার জন্য। আচ্ছা দাদা, আমরা জানি আপনি একজন তবলচি, সেটা গানের আগের থেকে, তাই তো? গানে আসার আগের থেকে কিন্তু আপনি তবলা শিখে আসছেন, প্র্যাকটিস করতেন। তো এই যে একজন তবলচি হিসাবে বা একজন তবলা বাদক হিসাবে নিজেকে কেমন মনে হয়? আসলে তবলা তো অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। আসলে তবলার মর্মটা আসলে একজন শিল্পী ছাড়া আসলে ওটা বুঝতে পারবে না। আসলে এমনি বাহ্যিক দৃষ্টি থেকে আমরা কিন্তু আসলে যে একজন তবলাবাদককে বিভিন্নভাবে কথাবার্তা বলে থাকি। অনেকে বলে এই ঢোলবাদক, এই ঢোলটা বাজাও ইত্যাদি বিষয়, কিন্তু আসলে শিল্পী ছাড়া আমি যে গান করব বা আর একজন শিল্পী গান করবে, মূল নায়কটা তো তবলাওয়ালা, অবশ্যই, তাই না? এই তবলার উপরেই তার গানের শ্রীবৃদ্ধি ঘটে, সবচেয়ে বড় জিনিস। তো তবলা ছাড়া কিন্তু একজনের গান পরিপূরক হতে পারে না, কখনোই হতে পারে না। যেমন আমি মূলত কি বলবো, এই যখনই একটু চেষ্টা করি আর কি গান গাওয়ার, তো আপনারা দেখেছেন বোধহয় আমার একাড্য গান আর কি ফেসবুকেও দেখেছেন। তো মূলত আমি যখনই গান করি তখনই কিন্তু চেষ্টা করি, আমার ওই যে একটা বন্ধু আছে বিপ্লব, সবাই চেনে, আসলে ও তো একটা অপূর্ব জিনিস। আমি কিন্তু আসলে স্বাচ্ছন্দ্য
ও ছাড়া আসলে আমি গান যখনই গাই মনে হয় যে বিপ্লবটা হলে পরে আমি যতটুকু পারি আর ঝিনাইদহের কি, বিপ্লব। হ্যাঁ আমি যতটুকু পারি, কিন্তু মনে হয় যে ও যদি আমার পাশে থাকে তাহলে মনে হয় একটু চেষ্টা করি যে, আর সে গানটার আসলে মানটাও একটা অন্যরকম হয়ে যায়। অবশ্যই। এটা তবলা এবং আলাদা একটা জিনিস। আমিও জানি তার সাথে আমার দুই একটা সঙ্গত হয়েছে। হ্যাঁ। অসাধারণ তবলা বাজান অসাধারণ। এবং এত মিষ্টি, খুব অসাধারণ। মিষ্টি। ধন্যবাদ। তো তবলার হাতে খড়ি কিভাবে হলো, কার কাছ থেকে? আমি তবলার হাতে খড়িটা হয় আমার আসলে ইনার বাড়িও বিষয়খালী। আমি যে গুরুর কাছে আসলে গান শিখি, তপন স্যার প্রথম, এর পরবর্তীতে আমি ওই উনার নামও ছিল, আমরা ওকে জয়দা বলতাম আর কি। উনি এক সময় খুলনার রেডিওর একজন তবলছি ছিলেন, যে কোনো কারণবশত আসলে উনি ওই সময় রেডিওর, ওনারা যখন তবলা হিসাবে, তবলা বাদক হিসাবে রেডিওতে কাজ করতেন, আসলে ওই সময় কোনো ফিক্সড কোনো তবলচিদের বেতন ছিল না। আচ্ছা আচ্ছা। ওখানে ক্যাজুয়াল হিসেবে কাজ করতো এবং ওই ইচ্ছা মতো টাকা দিত না এরকম। কিন্তু ওনার বাড়ি তো কালীগঞ্জের পাশে, আসলে খুলনায় ওই সময় তো বাসা ভাড়া করে থাকাও সম্ভব না। উনি তো ওইখানটায় বাজাতেন ওইভাবে। এখন যেমন একটা রেডিওর বা টিভির একটা যারা সরাসরি স্টাফ, এদের কিন্তু একটা নির্দিষ্ট বেতন স্কেল আছে, কিন্তু ওই সময় এইরকম ছিল না, যার কারণে উনি ওখান থেকে ছেড়ে চলে আসেন। পরবর্তীতে ঝিনেদায় আসেন এবং আশপাশে যারা কম বেশি তবলা বাজায় অধিকাংশই আসলে জয়দারই ছাত্র। উনি অনেক গুণী তবলছি ছিলেন সে আমলে। আমি যতটুকু দেখেছি উনার মতন আর কাউকেই আমি দেখিনি, মানে আমার জানা মতে আর কি। আচ্ছা আচ্ছা। আমি প্রথম তার কাছ থেকে হাতে খড়ি নিই এবং বেশ কিছুদিন জয়দার কাছে আমি তবলা প্রশিক্ষণ নিই। এইভাবে আস্তে আস্তে পরবর্তী ধাপে আসলে তবলার আরও একটু বেশি ইমপ্রুভ হয়, যেটা বললেই না। আমার শ্রদ্ধেয় স্যার বুলবুল স্যার, আসলে আমি উনার কাছে গান শিখেছেন? হ্যাঁ, আমি এমন একটা সময় ছিল যে আমার ওই স্যার মানে বুঝে ফেলে যে ও কম বেশি দেবু তবলা বাজাতে পারে। আচ্ছা। এখন বুলবুল স্যারের তখন অসংখ্য ছাত্রছাত্রী ছিল, তা বুলবুল স্যার ওই তার সমস্ত ছাত্রছাত্রীদের তার সাথে যখন প্র্যাকটিস হয় তখন তো আসলে একটা তার তবলা বাদক দরকার, তার সহায়ক হিসাবে তো তবলা দরকার। তো ওই সময় আমি স্যার বলতে যাই দেবু এই তুই বাজা, তো আসলে আমার খুব লজ্জা লাগতো। তারপরে আস্তে আস্তে স্যারের ওখানে ওই স্যার সুযোগ করে দিল ওই পুরো স্টুডেন্টের সাথে তবলা বাজানো, এবং আমি ওই তবলা তাদের সাথে বাজাতাম। কোনো সমস্যা হলে স্যার আবার একটু নিজে কাছে এসে দেখাই দিত, দেবো এইভাবে তুমি এটা বাজাও। এইভাবে পুরো মানে যতক্ষণ ছাত্রছাত্রী থাকতো তাদের সাথে তবলার সহায়ক হিসেবে কাজ করার পরে আমি লাস্ট আমার পড়াটা দিতাম, তারপরে আমি বাড়ি আসতাম। তো সেই ক্ষেত্রে মূলত আরও ওই তবলার যতটুকু আর কি ডেভেলপটা হয় আমার ওই স্যার, গান তো দীর্ঘদিন শিখেছি, প্লাস তবলার ইমপ্রুভটা ওই স্যারের কাছ থেকে আমার সবচেয়ে বেশি হয়েছে। স্যার আমাকে খুব অনুপ্রেরণা দিত। বাহ, সুন্দর। এই পর্যন্ত কতজন শিল্পীর সাথে বাজিয়েছেন? আমি বলতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল শিল্পী যারা আছেন ওনাদের সাথে কি সঙ্গত করা হয়েছে? ইন্টারন্যাশনাল বলতে আসলে এই 92-93 সালের কথা বলি, ওই সময় তো আসলে আমাদের ঝিনাইদহ জেলাতে ওই সময় কিন্তু আসলে প্যাডের এইভাবে আবির্ভাব হয়নি। এখন যেটা অধিকাংশ গানের সাথে প্যাড চলে, কিন্তু ওই সময় একটা স্টেজে যত বড় শিল্পী আসুক ঢাকার থেকে, আমরা অধিকাংশই দেখেছি জাতীয় প্রোগ্রামগুলোতে সাধারণত একটা হারমোনিয়াম এবং একটা তবলা থাকতো, এর উপরে কিছু না। এইটা তো এর মধ্যে দিয়ে আমার কিছু সুযোগ হয়েছে, যেমন আব্দুল জব্বার সাহেব, আমি পাগলা কানাইতে ওনার সাথে তবলা বাজার সুযোগ হয়েছে। এরপরে রথীন্দ্রনাথ রায়, ইনার সাথে বাজানোর সুযোগ হয়েছে। দিল আফরোজ রেবা, তারপরে আমাদের যে সব থেকে ভালো লালন গীতি গায় ফরিদা পারভিন, ও আবদার মাঠে একবার যে কোনো কায়দায় সুযোগ হয় ওনার সাথে আমি বাজাইছি। এরকম আব্দুর রহমান বয়াতির সাথেও আমার একটা মানে একটা স্টেজে একটা বাজানোর সৌভাগ্য হয়। এইভাবে আর কি কিরণচন্দ্র রায়, এরকম প্রথম জীবনে আমি অনেক গুণী তবল মানে শিল্পীর সাথে তবলা বাজানোর সৌভাগ্য আমার হয়। আসলে ওই সময়টা আমি এইভাবে ধরে রাখতে পারিনি তবলাটা। কেন ধরে রাখতে পারেন নাই? ধরে রাখতে পারিনি কারণটা কি, আসলে লোকালে কি বলবো, স্টেজে ওই সময় মানে আমার একটু আক্ষেপই হয়। আক্ষেপটা কেমন, বিভিন্ন স্টেজে মানে গান বাজাতে গেলে আসলে তবলা বাদক তো একজনই থাকে,
অবশ্যই একটা স্টেজ। অবশ্যই আর তখন তো মূলত ওই তবলাবাদক একজন, একটা হারমোনিয়ামের সাথে গান হতো, কোনো একাধিক ইনস্ট্রুমেন্ট থাকতো না। থাকতো না। তো দেখা যাচ্ছে এক স্টেজে গান করতে গেলাম, আমি বাজালাম অন্তত 30-35 কেন গান, একটা না দেখা যাচ্ছে কোনো 4-5টা শিল্পী প্লাস ওখানকার স্থানীয় লোকাল শিল্পীও সময়তে থাকে, তাহলে তাদেরকেও সঙ্গ দেওয়া লাগে। 30-35টা গান গাওয়ার পরে আমরা যখন নেমে আসে, আসলে ওই সময় এই যে তবলাবিহীন তো আসলে গান সম্ভব না, এটা একটা বড় সহায়ক জিনিস। এই তবলচিদের কিন্তু ওইভাবে মানে গোনা হয় না, ওই গান শেষ, তবলা করা হয় না, এক কথায় ওইরকম ভাবে মূল্যায়ন করা, তবলা শেষ, আর দেখার দরকার নেই। বা যারা আমাদেরকে নিয়ে যেত, যারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করতো, সে ওইভাবে আর কি তবলচিদের এইভাবে যেন কেমন একটা দেখতো। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। তখন মনে 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 হইলো যে ঠিক আছে, তবলা তো বাজালাম, একটু গানের দিক যায়। এইভাবে আমার আসলে তখন আমার গানের প্রতি আগ্রহ হয় এবং গান শেখার চেষ্টা করি আর কি। আচ্ছা, তবলা বাজাতে গিয়ে মঞ্চে কি এমন কোনো স্মৃতি আছে যে স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে? এখন স্মৃতি বলতে একবার আমাদের ঝিনাইদহ শিল্পকলায় ঢাকাতে একজন শিল্পী আসছিল আর কি, তো আমি তখন বাজাই আর কি। তো আমার মানে মনে আছে যে, যদিও এটা আমার অনেক অনুপ্রেরণা দিয়েছে এবং এটা আমাকে অনেক শক্তিও দিয়েছে। তো ওই সময় প্র্যাকটিস হচ্ছিল ওই শিল্পকলার দোতলার উপরে। তো উনি মান্নাদের একটা গান আর কি, যদি কাগজে লিখো নাম, এই গানটা আর কি শুরু করে। তো আসলে গানটা অনেকটাই ক্রিটিক্যাল, তো আমি ওই সময় চেষ্টা করে ব্যর্থ হয়ে যাই। তখন উনি আমাকে বলল যে কি বাজাও, এইটা বাজাও, এই বাজানো নিয়ে কি তবলা বাজাবে? অনেক লোকজন ছিল আর কি। তো খুব তো কষ্ট লাগলো, লাগার কথা। তখন ওখান থেকে উঠলাম, উঠতে পারছিলাম না যে কি হইলো, কেমন হইলো। তারপরে ঝিনাইদহের আর একজন গুণী মানুষ আছে, আসলে আমরা ওইভাবে ওই সুশীল দা নাম করে একজন আছে, ওনার তখন একটা বড় ক্যাসেটের দোকান ছিল। তো দাদার ওখানে আমরা বসা ওঠা করতাম। তো ওই সময় দাদার কাছে যে বললাম, দাদা এই ঘটনা, তো আসলে উনি ওই সময় আমার ওই ক্যাসেটটা দিল, বলে মান্নাদের এই গান ক্যাসেটটা তুই নিয়ে যা, তুই বাসায় মেসেজে শোনে। তা আমি গানটা বারবার বাসায় যে শুনলাম, শোনার পর আমি ঠিক আবার ব্যাগ দিছি ওনার কাছে। ব্যাগ যাওয়ার পরে আমি ওনাকে বললাম যে গুরুজি, যদি কাইন্ডলি আমার আর একবার একটু সুযোগ দেন, তো আমি একটু চেষ্টা করি। আচ্ছা। তো উনি তখন সাদরে গ্রহণ করলো, বললো যে ঠিক আছে তুমি বাজাবা, ঠিক আছে বাজাও। তা আমি আসলে ওই বিষয়গুলো আসলে দেখলাম কিভাবে ওইখানটায় তবলাটা প্লে করা আছে বা ঠেকাটা দেওয়া আছে। তো ওইখানটায় যায় ওই কপি করে মোটামুটি চেষ্টা করলাম তার সাথে বাজানো। উনি খুব খুশি হলেন এবং আমার পিঠে একটা থাবা দিয়ে বললো, ধন্যবাদ, তুমি কষ্ট পেয়েছো? আমি বলতে না গুরু না। বলছে এতে কি তোমার উপকার হয়েছে? আমি বললাম হ্যাঁ, আমার অনেক উপকার হয়েছে। তারপরে উনি আমাকে ধন্যবাদ দিল। আসলে আমাদের বাঙালিদের একটা কথা আছে, আমরা যেখানে ঠিকই সেখান থেকেই শিখি, অনেক কিছু শিখি, এবং না ঠেকলে আমাদের শিখার আগ্রহটা কিন্তু অত থাকে না। তো এই যে এই জায়গা থেকে আপনি কষ্ট পেয়েছেন, সেটার প্রতি কিন্তু আপনার একটা পর্যায়ে জেদ মতো হয়েছে যে আমি এটা শিখবো, আমি কেন পারবো না, আমার পারতেই হবে। হ্যাঁ অবশ্যই। সেইখান থেকে কিন্তু এত সুন্দর করে আপনি তাকে বুঝিয়েছেন যে আমিও পারি। হ্যাঁ, সুন্দর কথা। আমরা জানি যে আপনি একজন স্কুল শিক্ষক। হ্যাঁ, আমি স্কুল শিক্ষক। এটা একটু আমাদের পরিচয়টা একটু দর্শকদের দিতে হবে সুন্দর করে। আমি 2000 সাল 2000 সালের এপ্রিল মাসের 1 তারিখে আর কি আমি ফুলরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করি। এখন আমার চাকরির বয়স প্রায় 24 বছর। বাহ, অনেক সময় পার করেছি এবং ওখানে আমি দীর্ঘদিন শিক্ষক হিসাবে আছি। এইটা ভালো লাগে আর কি। আসলে বর্তমান তো এটা টোটালি সঙ্গীত উপর নির্ভর করলে পরে তো আসলে খুব এটা কঠিন একটা বাস্তবতা। এটা আমি মনে করি কঠিন বাস্তবতা। আর বাংলাদেশের জন্য আমি আমাদের বাংলাদেশকে ছোট করছি না, কিন্তু আমাদের বাংলাদেশের কালচার যেটা, আমি সেটার উপরে রেখে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে
মিউজিকের উপরে বা সঙ্গীতের উপরে নির্ভর করে আমরা এখন বর্তমান মনে হয় বাঁচতে পারবো না, নাকি মনে হয়? না আসলে কি বলবো, আসলে সবাই তো শিল্পী হিসেবে রুনা লায়লা, সবাই তো সাবিনা ইয়াসমিন বা এন্দ্র কিশোর, এইরকম সংখ্যা কয়জন? কিন্তু মোটামুটি যারা আছে তাদের তো বাঁচার জন্য আসলে এখানে একটা কিছু লাগবে, পাশাপাশি গানটা অবশ্যই, এটা হলেই আমার মনে হয় বেশি সুন্দর হয়। হ্যাঁ, তো একজন শিক্ষক হিসেবে আপনার কেমন লাগে? স্কুলে যান, ক্লাস করান, ছাত্রছাত্রীদের সাথে মেশেন, সেই ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে খুবই ভালো লাগে, মানে শিক্ষক হিসেবে ভালো লাগে। আর একটা ভালো লাগার দিক আমার কাছে মনে হয়, যে একজন আসলে যে একজন সঙ্গীত শিল্পী, আসলে শিল্পীরা তো সাধারণত একটু হাসি খুশি বা একটু লেবারাল বা একটু কথাবার্তা বলতে একটু বেশি পছন্দ করে, যার কারণে আমার মনে হয় যে যারা এই সঙ্গীত বিষয়ে বা কেউ কবিতা আবৃত্তি করে বা কেউ বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত, আসলে এই জাতীয় টিচারগুলো আমার মনে হয় খুব খোলামেলা এবং স্টুডেন্টদের সাথে এদের সম্পর্কটাও বেশি ভালো হয়, এবং যার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে এদের একটা আলাদা গ্রহণযোগ্যতা থাকে। এখন আমি সেই প্রশ্নটাই যাচ্ছিলাম যে এখন বর্তমান ওই তখন থেকে 24 বছর তো পার করে দিয়েছেন, সেই সময় থেকে এই পর্যন্ত ছাত্রছাত্রী বা আপনার আরো যারা কলিগ আছে, শিক্ষক শিক্ষিকা, ওনারা আপনার এই গানটাকে কেমন ভাবে নিচ্ছেন? হ্যাঁ, আমাদের স্কুলে আসলে সবাই আমাকে একটু অন্যভাবেই ভালোবাসে, এবং আমার প্রোগ্রাম, আমি যখন প্রথম রেডিওতে গান করতে গেছি তখন আসলে তো রেডিওর যুগ, খুলনা রেডিওয়ে গান করতে গেছি, আসলে তখন প্রথম গান গাইতে যাওয়া মানে এটা একটা ব্যাপক সারা, মানে আমার খুব মনে আছে আমি যখন গান করতে যাই তখন আমাদের স্কুলে একটা রেডিও ছিল, আমার যারা সহকর্মী ছিল। এটা কতদিন আগে? এটা মানে এইটুকুই বলতে পারবো যে এই প্রোগ্রামটা সম্ভবত এইটুক মনে আছে, যখন এই যমুনা সেতু যেদিন উদ্বোধন হয় তার 1 বছর পরে, সেটা অনেক পুরনো কথা। তো আসলে ওই সময় আমার খুব মনে আছে যে তারা সব ওই রেডিওটা নিয়ে, আমার শ্রদ্ধেয় হেড স্যারও ছিলেন, তারা সবাই বসে যে দেবু আজকে গান করবে রেডিওতে। তখন এত একটা ব্যাপার ছিল যে রেডিওতে একজন গান, আমি তো ছোটোবেলায় মনে করতাম যে রেডিওর ভিতরে গান কিভাবে করে, রেডিওর ভিতরে কি ছোট ছোট মানুষ আছে নাকি যে ওরা ওইভাবে গান করে, মানে আমার ছোটবেলার এমন একটা ধারণা ছিল। কিন্তু আমি যখন রেডিওতে গান করতে গেলাম তখন তো পুরোটাই ধারণা পাল্টে গেল যে বিষয়টা আসলে এরকম না। অনেক সুন্দর সময় ছিল সময়টা। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন SBTV-র নিয়মিত অনুষ্ঠান তারকালাপ। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেব চক্রবর্তী, দেবুদা। তার সঙ্গীত জীবন, তার জীবন কাহিনী আমরা শুনছি একের পর এক। আপনাদের কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং SBTV চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন, শেয়ার করে আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষের দেখার সুযোগ করে দেবেন। আশা করি সবাই প্রথম থেকে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। ধন্যবাদ। দাদা, আপনি তো আসলে আপনার গুণের কথা তো বলে শেষ করা যাবে না। আপনার একটা মানুষ কিন্তু অনেক গুণ, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আপনি একজন সঙ্গীত শিক্ষক, একজন মিউজিশিয়ান, একজন শিল্পী, একজন স্কুল টিচার। তো এই এত কি বলবো, পেশায় বলি আমি, এই পেশার মধ্যে আপনার সব থেকে বেশি ভালো লাগে কোনটা? নিজের কাছে মনে হয় যে না, আমার এটা মনের থেকে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমার ভালো লাগে করতে, কোনটা? না, এই মুহূর্তে আসলে আমি যেটা বলবো, আসলে আমি এই মুহূর্তে মূলত আমার শিক্ষকতা পেশাটাকেই আমি মানে টোটালি সুন্দরভাবে বেছে নিয়েছি। আর সঙ্গীত আমি ছোটবেলা থেকেই পারিবারিকভাবে সঙ্গীতের সাথে আছি, এবং আমার মানে মানসিকতা যতদিন আছি আর কি, এই সঙ্গীতটাকে নিয়ে থাকার চেষ্টা করব এবং সঙ্গীতটাকে ভালোবেসে যাব আর কি, এবং চেষ্টা করব যে এই মারফত যদি কাউকে কোনো সহযোগিতা করতে পারি সেটাও করব। ধন্যবাদ আপনাকে। এই যে স্কুলে ছাত্রছাত্রী আছে যারা, ওনাদের সাথে কি এমন কোনো বিশেষ মুহূর্ত আছে যেটা ভালো লাগা? হ্যাঁ, আমি তো মাঝে মধ্যে আমাদের স্কুলে বিভিন্ন
যখন প্রোগ্রাম হয় আর কি, বিশেষ করে বিভিন্ন জাতীয় দিবসগুলো তো বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে। তো এই প্রোগ্রামগুলোতে আমি তো আমার স্টুডেন্টদের ওখানে ইনভলভ করি আর কি, তাদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাদের নিয়ে আমি অনুষ্ঠানে গান করার চেষ্টা করি এবং তারা গায়, এটা ভালো লাগে আর কি। ধন্যবাদ আপনাকে দাদা। আমরা একটু কমেন্ট পড়ে আসতে চাই, আমাদের অনেক কমেন্ট এসেছে। আমাদের লিখেছেন আব্দুর রহমান মায়াবী, সুন্দর হচ্ছে। আসলে আপনারা তো আমাদের দর্শক হচ্ছে আমাদের প্রাণ। আপনারা যদি ভালো থাকেন বা আপনারা আমাদের সাথে থাকেন, আমরা অবশ্যই অটোমেটিক আমার মনে হয় ভালো হয়ে যায়। ধন্যবাদ, সাথেই থাকবেন। আব্দুর রহমান আরও লিখেছেন, মায়া কেমন আছো? আমি ভালো আছি, শারীরিকভাবে একটু অসুস্থ, আপনারা হয়তো বুঝতে পারছেন আমার ভয়েস শুনে, তবে এখন অনেক ভালো আছি। মাহফুজ মিঠু লিখেছেন, মায়া কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেবুদা খুব প্রিয় মানুষ, সাথে আছি। দাদা কোটচাঁদপুর আসেন, অবশ্যই যাবে, আমাদেরই তো দাদা, কেন যাবে না। ধন্যবাদ, সাথেই থাকবেন। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন এমডি সাইদুল ইসলাম। মাহফুজ মিঠু আরও লিখেছেন, দেবুদা মিজান ভাই মায়া কোটচাঁদপুর বেড়াতে আসতে অনুরোধ করছি, জমিয়ে আড্ডা হবে। অবশ্যই আড্ডা হবে, আমরা আসলে গানের মানুষ, আমরা আড্ডা গান আমরা তো এইগুলাই বেশি পছন্দ করি, আসবো একদিন হয়তো। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন খালিদ আহমেদ সুজন, আমাদের সাথে যুক্ত আছেন সেলিনা ফিরোজ, আমাদের সাথে যুক্ত আছেন রাসেল হোসাইন, প্রিন্স আছেন আমাদের সাথে যুক্ত। ধন্যবাদ সবাই, আশা করি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আচ্ছা দাদা, আমরা আরেকটা বিষয় জানতে চাই, আপনি একজন সঙ্গীত শিল্পী হিসাবে মনে করেন যে আমি একজন সঙ্গীত শিল্পী হতে চাই বা হতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি কি করা প্রয়োজন বলে মনে করেন? আসলে সঙ্গীত করতে হলে আসলে প্রথম আমার কাছে মনে হয় তার সবচেয়ে বড় দরকার হলো পারিবারিক সাপোর্ট। আসলে পারিবারিক সাপোর্ট ছাড়া এটা সম্ভব না। মানে পরিবার থেকে তাকে যদি উদ্বুদ্ধ না করা হয় তাহলে তো সে সঙ্গীতে আসতে পারবে না। প্রথম দরকার পারিবারিক সাপোর্ট, এরপরে তার সঙ্গীত শেখার মানসিকতাটা দরকার এবং তাকে তো ভাবতে হবে আসলে সঙ্গীত যে কথা বললাম এর তো কোনো নির্দিষ্ট সিলেবাস না যে আমি 2 বছরের ভিতরে একটা কোর্স কমপ্লিট করে ফেললাম, কিন্তু আসলে এটা তো একটা বিশদ ব্যাপার। এর মানসিকতা থাকতে হবে যে অন্তত আমাকে এইভাবে অন্তত এত বছর বা আমাকে 5 বছর বা অন্তত 4 বছর এরকম একটা সাধনার একটা প্রয়োজন, এমন একটা মানসিকতা কিন্তু একজন যে শিখবে তার একটা দরকার। এরপরে তার কিন্তু আর একটা জিনিস দরকার যে আসলে এবিলিটির কথাটা বলবো, আসলে একজন যদি ট্যালেন্ট হয় আমার মনে হয় সেক্ষেত্রে সে ট্যালেন্টের ক্ষেত্রে তার যে ফিনান্সিয়াল সাপোর্ট বা ফিনান্সিয়াল এবিলিটিতে খুব একটা বড় কিছু করতে পারে আমার কাছে মনে হয় না। আসলে যারা ট্যালেন্ট আসলে তারা কিন্তু বেরোয়েই যায়। সে যদি লেখাপড়ার ক্ষেত্রেও যদি একজন আমাদের স্কুল হোক বা অন্য স্কুল হোক, যারা মোস্ট ট্যালেন্ট তারা কিন্তু যে কোনো কায়দায় যে কোনো সাপোর্ট কিন্তু তাদের এসে যায়। সঙ্গীতের ক্ষেত্রে আমার মনে হয় ট্যালেন্ট হয় যে কোনো কায়দায় সাপোর্ট একটা সমস্যা হতে পারে। একটা কথা আছে কিন্তু যে প্রতিভা চেপে রাখা যায় না, চেপে রাখা এটা যে কোনো ভাবে প্রকাশ হবে, প্রকাশ হবে বা বিকশিত হবে। তো এটাও এমন কিছু আর কি, তো সেক্ষেত্রে আটকানো যাবে না। আর পরিবার তাকে সাপোর্ট তো অবশ্যই করবে এবং আসলে মানসিকতা এবং গান শিখতে হলে তো অন্তত তার একটা নির্দিষ্ট অন্তত কিছু না হলেও একটা হারমোনিয়াম কিন্তু প্রয়োজন। এটা ছাড়া সম্ভব না। সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস আসলে এটা ছাড়া কিন্তু সম্ভব না। আমি এক সময় আমার একটা প্রয়োজন, আমি এখন কোথায় যাব, এমন একটা মানসিকতা প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে, প্রতিনিয়ত প্রয়োজন। তাই এটা কিন্তু খুব দরকার। তারপরে এই পরিবেশের পরে শিক্ষক, আমি যে বললাম যে একজনের যদি কোয়ালিটি থাকে অবশ্যই একজন শিক্ষক ওর মানে ফিনান্সিয়াল সাপোর্ট নেই, কিন্তু আর একজন শিক্ষক ওকে বলবে সমস্যা নেই, কেউ না কেউ বলবে আমি আছি, হ্যাঁ যে তুমি আসো, তিনি কিন্তু তাকে সাহায্য করবে আমার মনে হয়। খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ দাদা আপনাকে। আচ্ছা, আপনি যেহেতু গানের আগের থেকে ছোটবেলা থেকে আমরা বুঝতে পারছি যে ছোটবেলা থেকেই কিন্তু তবলায়
তবলা শিখছেন বা প্র্যাকটিস করছেন, চেষ্টা করছেন, তো একজন তবলচি হতে হলে, একজন গুণী তবলচি হতে হলে কত সময় লাগতে পারে? এটার কি সময় নির্ধারিত করা আছে? যাই শিল্পী হিসেবে অন্যান্যরা কি বলবে এটা আমি জানি না, বা আমার সাথে তারা একমত হবে কিনা এটাও আমি বলতে পারি না। কিন্তু আমার কাছে মানে আমি যতটুকু এই তবলা নিয়ে আর কি অনুশীলন করেছি, আমার কাছে মনে হয়েছে যে আসলে তবলাটা আমার কাছে মনে হয়েছে যে আসলে সঙ্গীত থেকেও আমার মনে হচ্ছে যেন একটু ডিফিকাল্ট বা কঠিন। কারণ একটা হিসাব করে দেখা যায় শিল্পী কিন্তু কম বেশি দেখা যায়, কিন্তু তবলচি বা তবলা বাদকের সংখ্যা কিন্তু খুবই রেয়ার। তা সেক্ষেত্রে মানে আমার দিয়ে আমি বলছি, আমি আবারও বলছি যে আমার সাথে অন্যান্যরা একমত হবে কিনা আমি জানি না, কিন্তু এটা আমার মতামত আমি বলছি আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে তবলাটা সঙ্গীত থেকে আমার কাছে মনে হয়েছে যেন একটু বেশি কঠিন লাগে, এবং এটার দীর্ঘমেয়াদী। এটাও একজন তবলচির আমার মনে হয় 2-3 বছরের বা 4 বছরের সে যদি তার প্র্যাকটিসের মাধ্যমে যদি সে সঙ্গত করতে দেয়, আমার মনে হয় তার পূর্ণাঙ্গতাটা সে পাবে না। অন্তত 5-7 বছরের একটা এক্সপিরিয়েন্স তার দরকার আছে একজন তবলাবাদক হিসেবে অন্তত। তা নাহলে পরে সে গানটার পূর্ণাঙ্গ রূপ কিন্তু সে দিতে পারবে না। বাজাবে কিন্তু বাজানো দেখা যাচ্ছে একজন শিল্পীর তার কিন্তু তার চাহিদা থেকে যাচ্ছে, মনে হচ্ছে আরেকটু দরকার এমন কিছু আর কি। আচ্ছা, আমি একটা বিষয়ে শুনেছি, একবার না অনেকবার শুনেছি, এটা আমার কাছেও মনে হয়েছে, কিন্তু আমি আপনার সাথে জাস্ট শেয়ার করতে যাচ্ছি। একজন মিউজিশিয়ান, শুধু তবলচি নয়, একজন মিউজিশিয়ান, সে হোক কিবোর্ড, হোক প্যাড বা ঢোল বা পারকিশন বা তবলা, যাই হোক না কেন, একজন শিল্পীর থেকে একজন মিউজিশিয়ান অনেক অনেক বেশি কিছু জানে এবং তাকে বেশি সাধনা করতে হয়। এটা কতটুকু সত্য? এটা বটে, আমি মনে করি। একটা খেয়াল করে দেখবেন, যারা প্রতিষ্ঠিত শিল্পী, প্রতিষ্ঠিত মানে অনেক বড় মানের শিল্পী, প্রত্যেকেই কিন্তু তবলা বাজাইতে পারে, প্রত্যেকেই তবলা বাজাইতে পারে। কারণ তবলা একটা এমনই জিনিস, সঙ্গীতের সাথে যিনি গান করেন আসলে এই তবলার সাথে এটা বিরাট সম্পৃক্ত এটা, এবং তবলার সেন্সটা যার যত বেশি হবে সে মানে সঙ্গীতেও তার ডেভেলপটা তত বেশি হবে সব সময়। যার কারণে যারা গুণী শিল্পী একটু খেয়াল করে দেখবেন যে আমার জানা মতো আমি দেখছি যারাই কম বেশি যারাই বড় মানের শিল্পী, আমি তো প্রত্যেকে দেখি যে অনেক দারুণ তবলা বাজায়, তারা প্রত্যেকে অনেক দারুণ তবলা বাজায়। অবশ্যই, খুব সুন্দর কথা বলেছেন দাদা। এই যে এই পর্যন্ত আপনার অনেক ছাত্রছাত্রী আছেন যারা এখন পর্যন্ত কিন্তু অসাধারণ গান করেন এবং অনেক খ্যাতি অর্জন করেছেন, অনেক ছাত্রছাত্রী আছেন আপনার। তো এই ছাত্রছাত্রীদের বিষয়ে বা তাদের উদ্দেশ্য করে কি কিছু বলা যায়, তাদের ভবিষ্যতের জন্য, বা তারা কি করলে ভালো হবে, কি করতে হবে, এই বিষয়টা? বড় সমস্যায় যে বললাম একটাই, যে আসলে সঙ্গীতটাকে বর্তমানে এইভাবে পেশা হিসেবে বেঁচে থাকা বেশটা কঠিন হয়ে গেছে। যার কারণেই মানে একজন আসছে শিখছে, কিন্তু সে পুরাপুরি আর কি ওইভাবে সঙ্গীতের পেছনে সময় দিতে পারছে না বা চাচ্ছে না। মনে হচ্ছে যে এটাতে আমি ডেভেলপ করব কিনা, বা এটা দিয়ে আমার সামনে আর্নিং কোনো ক্যাপাসিটি আসবে কিনা, এই দ্বিধাদ্বন্দ্বের কারণেই আসলে একটু মতভেদ দেখা দিচ্ছে। একজন সরাসরি আসতে গিয়েও সে মোটামুটি ভাবছে যে কী হবে, আমার পরবর্তী লাইফটা এটা দেখে আমি কাটতে পারবো। এই যে ধারাবাহিকতা, এর কারণেই সমস্যা হয়ে যাচ্ছে। আসলে আমি মনে করি যে এর পৃষ্ঠপোষকতা দরকার। সরকারিভাবেও যারা শিল্পী আছে, যারা এটার পরে মানে সঙ্গীত নিয়ে যারা বেঁচে থাকার চিন্তা ভাবনা করেছে, আমার কাছে মনে হয় যে সরকারিভাবেও এদের পৃষ্ঠপোষকতা দরকার, তাহলে তো আসলে সঙ্গীত বেঁচে থাকবে না। অবশ্যই অবশ্যই, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তাদের উদ্দেশ্যে, তাদের শিক্ষার ক্ষেত্রে আপনি কি বলতে চান যে তোমরা এই লাইনে হাঁটো বা এটা করো, ভবিষ্যৎ ভালো হবে? আমি জাস্ট গানের কথাটা বলছি। হ্যাঁ, যারা আসছে, হ্যাঁ তাদেরকে বলি যে আসলে যদি একজন, ওই যে কথা বলছিলাম আর কি, যে একজন যদি মানের হয়, তার যদি কোয়ালিটি হাই হয়, আসলে তার কিন্তু ঠেকায় রাখা যায় না। তো সেইভাবে যদি
পরিশ্রমও কখনোই বিফলে যায় না, সে যে লাইনই যাক না কেন, যে লাইনে যাক না কেন তার পরিশ্রমও কখনোই বিফলে যাবে না। সে যদি তার পরিশ্রমটা সফলভাবে সে যদি পরিচালিত করতে পারে তাহলে অবশ্যই সে সাকসেস হবে। আচ্ছা দাদা, একটা প্রশ্ন আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে আপনি অনেক ভালো তবলা বাজান এবং না আসলে এইভাবে আমি নিজেও জানি না যে আমি ভালো তবলা আমরা বাজাই, জানি, এটা আমরা জানি, আমরা যারা দর্শক আছি এবং আমরা আমাদের শৈলকুপাতে যারা আছেন, ঝিনাইদা যারা আছেন, আমরা সবাই জানি মোটামুটি আপনি অনেক ভালো একজন তবলছি। সেই ক্ষেত্রে আপনার কি কোনো শিষ্য আছে যারা আপনার কাছে তবলা শিখে বা তালিম নিতে চায় বা নিতে আসে? হ্যাঁ, তবলাবাদক হিসেবে বেশ কিছু স্টুডেন্ট একসময় মানুষ করেছি, যে কথা বললাম আসলে ওইভাবে আসলে কেউই ধরে রাখতে পারিনি। যেমন অনেকেই শিখেছে, বেশ কিছু ছেলেপেলে ভালো বাজায় তারা এই মুহূর্তে। আমার এদের শৈলকুপার একজন আছে, এদের মাসুম যে ছেলেটা কম বেশি ভালো বাজায়। এদের শেখপাড়ার পাশে মিঠু নাম করে একটা ছেলে ছিল, ওর হাত কিন্তু অনেক সুন্দর। আমি দেখেছি উনি অনেক ভালো বাজান। হ্যাঁ, দেখেছেন আপনি বোধহয়। তো অনেক সুন্দর বাজায়। এমন বেশ কিছু স্টুডেন্ট তৈরি করেছিলাম। কেউ কেউ আসলে এইভাবে করতে করতে জীবিকার কারণে অনেকে দেখা যাচ্ছে বিদেশ চলে গেছে। যেমন শাহিন নাম করে যে ছেলেটা, ওর কিন্তু হাতটা ভালো ছিল, ও কিন্তু এখন বিদেশে থাকে। হ্যাঁ, আমার ছাত্র ছিল। তারপরে এই হাটফাজিলপুরের একটা ছেলে ছিল, ওর নামটা খেয়াল আছে না, হাসপাতালপুর ওই যে বিনয় নাম করে একটা ছেলে আছে, এখন প্যাড বাজায়। আর একটা ছিল উৎপল এখন বিদেশ চলে গেছে। এদের হাত কিন্তু অনেক সুন্দর হাত ছিল, কিন্তু আসলে ওই যে কথাটা বললাম যে ওইভাবে তো ধরে রাখতে পারিনি বা সাহস পাইনি যে পরবর্তীতে আমি কি করব, যার কারণে জীবিকার জন্য ছিটকে গিয়েছে। আসলে এটা কিছু করার নাই, আমাদের তো জীবিকা নির্বাহ করতেই হবে। ধন্যবাদ আপনাকে। সংসার জীবনে পা দিয়েছেন কত বছর হলো? সংসার জীবনে তাও 20 বছর। 20 বছর। বাবা মা তখন গান যখন প্রথম থেকে সাপোর্ট করেছে বাবা মা, কিন্তু আমরা সন্তান কতজন? আমার 2টা ছেলে। আমার বড় ছেলেটা এই কেসি কলেজে অনার্সে, ইংলিশে অনার্সে ভর্তি হয়েছে। বাহ। আর ছোট ছেলেটা ক্লাস 3-তে পড়ে। বাহ, সুন্দর। তো আমরা কিন্তু এই বিষয়টা আমাদের জানা হয় না এখনো, সেটা হচ্ছে বাবা মা তখন সাপোর্ট করেছে, এখন সন্তান, তারপরে স্ত্রী, এনারা আপনাকে এখন বর্তমান এখন যে জায়গা আছে এই জায়গা থেকে সাপোর্ট করে? তারা যথেষ্ট আমাকে সাপোর্ট করে। আমরা দুইজনে আর কি, স্বামী স্ত্রী দুইজনে আমরা একই স্কুলের শিক্ষক। বাহ, দুইজনে আমরা একই স্কুলে চাকরি করি। তাহলে তো কোনো কথাই হবে না। তো আমার স্ত্রীও এ ব্যাপারে খুব ইন্টারেস্টেড এবং যথেষ্ট সে এ ব্যাপারে হেল্প করে, তা না হলে তো আজকে আসতেই পারতাম না। আচ্ছা, এটা একটা বড় ব্যাপার। অবশ্যই এটা বড় ব্যাপার, কারণ ফ্যামিলি সাপোর্ট। হ্যাঁ, অবশ্যই। আপনি নিজেও বলেছেন, আমি নিজেও জানি ফ্যামিলি সাপোর্টটা আমাদের দরকার, এটাই আগে দরকার। ফ্যামিলি সাপোর্ট না হলে কোনো কিছু করা সম্ভব না। ধন্যবাদ দাদা, আপনাকে এতক্ষণ আমাদের স্টুডিওতে এসেছেন এবং আমাদের সাথে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন। আরেকটা কথা সেটা হচ্ছে বলতে চাইবো যে এসবিটিভিতে এসেছেন, আমাদের আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, এজন্য তো আপনাকে স্পেশালি আবারও ধন্যবাদ। তো এসবিটিভির উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমাকে শুধু ধন্যবাদ। আসলে এসবিটিভি আমাকে এখানে এনেছে বা আজকে যে আমাকে এইখানটায় এই যে পরিবেশটা করে দিয়েছে, এর জন্যে আমি অনেক অনেক এসবিটিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এসবিটিভির যে পরিচালক তাকে অসংখ্য ধন্যবাদ। এবং এসবিটিভির পরবর্তী ধাপ আমি তার মানে সাফল্য কামনা করছি। আস্তে আস্তে আমাদের এই যে অন্তত কাছাকাছি যে জিনিসটা আছে, আসলে এটা তো আমি মনে করি একটা বড় সুযোগ, একজনের জন্য অনেকটা বড় সুযোগ। এই যে আমি আসছি এইখানটায়, এর পরবর্তীতে আর একজন শিল্পী আসবে বা আর একজন ব্যক্তি আসবে, তাদেরকে বিভিন্ন রকমভাবে উপস্থাপন করে এই যে একটা মিলিয়ে ধরা বা তুলে ধরা, এটা একটা অনেক বড় ব্যাপার। আসলে এসবিটিভির উদ্দেশ্যই হচ্ছে যে আমরা শৈলকুপার বুকে যারা গুণী ব্যক্তিত্ব আছেন, প্রতিভাবান মানুষ আছেন, অনেক অসংখ্য মানুষ আছেন, আমরা সেই মানুষগুলোকে এসবিটিভির মাধ্যমে সারা বিশ্বের বুকে তুলে ধরার চেষ্টা করছে এসবিটিভি, আর সেটাই করে যাচ্ছে, ভবিষ্যতে করার ইচ্ছা আছে। বাদ বাকি
আল্লাহর ইচ্ছা। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ দাদা আপনাকে, আবারও অসংখ্য ধন্যবাদ এসবি টিভিতে আসার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন এসবি টিভির নিয়মিত অনুষ্ঠান তারকালাপ। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আর খারাপ লাগলেও অবশ্যই সেটা আমাদের ব্যর্থতা। আগামী দিন আবার আমাদের নতুন কোনো তারকাকে নিয়ে আপনাদের সামনে ঠিক এই সময় হাজির হয়ে যাব। ততক্ষণ সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।